হ্যালো এসএসসি 25 ব্যাচ। আজকে আমি তোমাদেরকে এই শর্ট সময়ের মধ্যে কিভাবে তোমরা কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করবা সেই আলোকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং এদের তোমাদের কি কি বিষয়ের উপর কোশ্চেন থাকতে পারে কেমিস্ট্রি প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব। দেখো এখানে আমি রসায়ন তৃতীয় অধ্যায়ের 100% কমন সাজেশন লিখছি। এটা কি হবে, এটা সকল বোর্ডে 100% কমন পড়বেই। তো কি রকম, তো আমরা যারা কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পড়ছি, তো আমাদের কি আছে এখানে, আমাদের আছে রাদারফোর্ড পরমাণু মডেল, নিলস বোর পরমাণু মডেল। তো এখান থেকে যদি কোশ্চেনটা করে টাইপ 1, মনে রাখবা টাইপ 1 এই পার্ট থেকে যদি কোশ্চেন করে প্রথম অংশ থেকে, তাহলে অবশ্যই এখানে কণিক ভরবেগ নির্ণয় করার একটা কোশ্চেন তোমাদের থাকবে। তো কোশ্চেনটা কি রকম হয়, তো এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে। ফর एग्जांपल এখানে একটা ইলেকট্রন আছে তৃতীয় কক্ষপথে, এখানে একটা ইলেকট্রন আছে। তো তোমাদের এখানে গ নাম্বার কোশ্চেনটা বলবে যে প্রদত্ত ইলেকট্রনটির জন্য কণিক ভরবেগ নির্ণয় করো। একদম সিম্পল। তো তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখবা আমাদের, তাহলে দেখবা তোমাদের 100% প্রিপারেশন অবশ্যই হয়ে যাবে। দেখো আমরা কণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি জানি, mvr = nh/2π। তো এখানে n এর মানটা কত, যেহেতু ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে আছে তার মানে অবশ্যই n এর মানটা 3 হবে। আর h হলো প্রাণকৃত দ্রবক, যে মানটা অবশ্যই আমরা সবাই জানি 6.626 × 10⁻⁻34। আর এখানে 2π, এর মান 3.1416। তো ক্যালকুলেশনটা হয়ে গেলেই মানে আমাদের অতি সহজে আমরা 3 মার্কস আমাদের কনফার্ম। এরপর তোমাদের কি আসবে, এরপর যদি এই অংশ থেকে তোমাদের কোশ্চেন আসে তাহলে হবে অবশ্যই কোশ্চেনটা এরকম হবে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিলস বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করো, অর্থাৎ কোন মডেলটা অধিকতর গ্রহণযোগ্য। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে রাদারফোর্ড এবং নিলস বোর পরমাণু মডেলের মধ্যে নিলস বোর পরমাণু মডেলটা বেশি গ্রহণযোগ্য। তো এইটা বিস্তারিত ওর দুই তিনটা পয়েন্ট তোমরা তুলনা করে এরপর দিন লিখবা রাদারফোর্ড এবং নিলস বোর পরমাণু মডেলের মধ্যে নিলস বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। এরপর আমরা আসি টাইপ 2 তে এই অধ্যায়ের। তো টাইপ 2 তে তোমাদের কি রকম কোশ্চেন আসতে পারে, দেখো এখানে গ নাম্বার কোশ্চেন এরকম আসতে পারে যে একটি পরমাণুর ভর হলো 4.482 × 10⁻⁻23 গ্রাম হলে মৌলটির নাম কি বা মৌলটির প্রতীক কি। তাহলে আমরা সবাই জানি, আমি যদি তোমরা না জানো, যদি এরকম একটি পরমাণুর ভর দেওয়া থাকে আর এই, তাহলে মৌলটি যদি আমাদের আইডেন্টিফাই করতে হয়, তোমরা ডিরেক্ট 1.66 × 10⁻⁻24 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা, যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে 1.66 × 10⁻⁻24 দিয়ে ভাগ করবা। তাহলে ভাগফল যত হবে সেটা হবে তার পারমাণবিক ভর। কি হবে, পারমাণবিক ভর। দেখো এই ভ্যালুকে যদি আমি 1.66 × 10⁻⁻24 দিয়ে ভাগ করি তাহলে ভ্যালুটা আসবে 27। এখন আমরা সবাই জানি যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর মিনিমাম আমাদের মুখস্থ রাখতেই হবে ক্লাস 9-10-এ। এটা বেটার হবে যদি 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভরটা মুখস্থ করে রাখতে পারো। তো আমরা সবাই জানি যে 27 পারমাণবিক ভরটা হলো অ্যালুমিনিয়ামের। তাহলে মৌলটির নাম কি হবে, নিশ্চয়ই অ্যালুমিনিয়াম হবে। এরপরের কোশ্চেনটা দেখো, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো তোমাদের যদি টাইপ 2 থেকে কোশ্চেন করে, মনে রাখবো অবশ্যই এই দুই ধরনের কোশ্চেন তোমাদের করবে। ধরো ফর एग्जांपल ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো ক্লোরিন 35, হ্যাঁ, এবং আরেকটা হলো ক্লোরিন 37। ধরো ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ দেয়া দিছে 75% এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ দেয়া দিছে 25%। তাহলে এই মৌলের অর্থাৎ ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে। তাহলে আমরা জানি, আমি একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদের বলে দিব, তো তোমরা সবাই জানো, কিন্তু আমি একটা টেকনিক অবলম্বন করব এখানে, যে আমি কি বের করব এখানে, ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কিভাবে করবা তোমরা, এই যে ক্লোরিন 35 এর যে শতকরা পরিমাণ দেয়া দিছে, এই শতকরা পরিমাণকে ক্লোরিন 35, যে ক্লোরিনের যে 35, ক্লোরিনের যে ভরটা 35, এই 35 দিয়ে গুণ করবা। এরপর কি করবা, প্লাস দিবা। এই ক্লোরিন 37 এর যে শতকরা পরিমাণ দিয়ে দিছে, এই শতকরা পরিমাণকে ক্লোরিন যে 37 অর্থাৎ ক্লোরিনের যে পারমাণবিক ভর 37, সেই 37 দিয়ে গুণ করবা। এরপর ডিভাইডেড করবা কত দিয়ে, 100 দিয়ে। দেখবা যে মানটা 35.5 এসেছে। তো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কিভাবে এই ভ্যালুটা বের করব। শতকরা পরিমাণ যত দেয়া থাকবে ওই পরিমাণকে এই ক্লোরিনের যে ভর, অর্থাৎ ক্লোরিন আইসোটোপ যে 35 ভর, এই 35 দিয়ে গুণ করব, প্লাস ক্লোরিন 37 এর যে শতকরা পরিমাণ দিয়ে দিছে, এই ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ দিয়ে এই ক্লোরিন 37 এর যে ভরটা আছে একে গুণ দিব, ডিভাইড বাই 100, মানটা বের হয়ে যাবে। তো তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে
আমাদের কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, আমরা জানি আহ্বান নীতিতে যে ইলেকট্রন বিন্যাসটা হয় এর কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তোমাদের থাকে, যেমন আয়রনের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, দেন হলো ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কেন দেয়? আমরা জানি অরবিটাল সমূহ সবসময় পূর্ণ স্থিতিশীল বা অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, যে কারণে আয়রন এবং ক্রোমিয়াম, তোমাদের কোশ্চেন আসলে আয়রন আর ক্রোমিয়াম নিয়ে আসবে, কেন এরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দেয়, এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বা পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন চায়, এই কোশ্চেনটাও তোমাদের আসে এই চ্যাপ্টার থেকে। তো আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এই বিষয়ের উপর তোমাদের আমি হলপ করে বলতে পারি, কেউ যদি আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো যে স্যার এই টপিক্সের উপর কোশ্চেন আসতে পারবে না বা আসবে না, তাহলে আমি তোমরা যা চাবা আমি তাই দিব। আমি এখানে বললাম 100% এই টপিক্স থেকে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে তাহলে 100% এই টপিকসগুলো থেকে কোশ্চেন করবে। আর আমি যেভাবে তোমাদের কোশ্চেনগুলো এক্সপ্লেন করে দিলাম এই বিষয়ের উপর বা এইভাবে কোশ্চেনগুলো প্রত্যেকটা বোর্ডে করবে, ঠিক আছে। আর আমাদের এই সময় কি করতে হবে, আমাদের যে শর্ট সময়, এই সময় আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে বা কোন কোন টপিকস বা কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে, কিভাবে পড়লে আমরা 90+ বা A+ পাবো অতি সহজেই, একদম জিরো থেকে জিরো বেসিক লেভেল থেকে কিভাবে একদম সর্বোচ্চ মার্কসে পৌঁছাতে পারবো। তো তোমাদের এই সব কিছু বা সব বিষয়ের আলোচনা আমরা আস্তে আস্তে দিব। তো সকল বিষয়ের টিপস এবং ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকো, আমরা সবসময় তোমাদের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করি।